ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কেস স্টাডি। যারা ল্যাঙ্গুয়েজ মেথোডোলজি বা সোশ্যাল সায়েন্স মেথোডোলজি বা ম্যাথামেটিক মেথোডোলজিতে রয়েছে বা বিএড কারিকুলামের যে কোনো অংশেই আমাদের একজন টিচার হিসেবে কিভাবে কেস স্টাডি করতে হয় সেটা জানা প্রয়োজন। কারণ আমাদের বিদ্যালয়ে যে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা রয়েছে তাদের বিভিন্ন রকম শিক্ষামূলক সমস্যা বিভিন্ন সময় দেখা দেয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সলিউশন করা যায় সেই সলিউশন আমাদের বের করতে হবে অ্যাজ এ টিচার। তো সেই দিক থেকে কেস স্টাডির ইম্পর্টেন্স কিন্তু সমস্ত মেথোডোলজির ক্ষেত্রেই রয়েছে। পাশাপাশি আমাদের মেথড সাবজেক্টে একটি প্র্যাকটিকাম করতে হয় যেটা কেস স্টাডির উপর রয়েছে। তো এই যে প্র্যাকটিকামটি সেই প্র্যাকটিকামটি কিভাবে করব, তার স্টেপগুলো কি হবে, কিভাবে আমরা ইন্ট্রোডাকশন পার্টটি লিখব বা কিভাবে আমরা সম্পূর্ণ কেস স্টাডির যে প্রক্রিয়া সেটা কোন কোন টপিকের উপর আমরা করতে পারি, সমস্ত কিছুই এই আজকের ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করব। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে কেস স্টাডি জিনিসটি কি। তো কেস স্টাডি হলো কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে বিশদ অনুসন্ধানের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো সমস্যা বা কোনো ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেগুলো যেমন অনুসন্ধান করা যায়, তেমনি সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব সে সম্পর্কেও নির্দেশনা প্রদান করা যায়। এই কেস স্টাডি শব্দটিকে সর্বপ্রথম সমাজতাত্ত্বিক লি প্লে ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে ক্রিস্টোফার কলম্বাস ল্যাংডেল এই কেস স্টাডি শব্দটিকে ব্যবহার করেছেন। কেস স্টাডি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো সামাজিক একককে গভীরভাবে অনুসন্ধান করা যায়। এখানে গবেষক তথ্য অনুসন্ধানের জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারেন, যেমন সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, প্রশ্নগুচ্ছ ইত্যাদির মাধ্যমে ব্যক্তি বা সামাজিক এককের বর্তমান অবস্থা, অতীতের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং প্রাপ্ত তথ্যের বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই ব্যক্তি বা একক সম্বন্ধে একটা সামগ্রিক চিত্র অঙ্কন করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারছি যে কেস স্টাডি একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো কেস বা কোনো ঘটনা বা কোনো বিষয়ের পেছনে কি কারণ রয়েছে সেগুলোকে যেমন আমরা অনুসন্ধান করতে পারি, ঠিক তেমনি সেই সমস্যার কি প্রতিকার রয়েছে সেগুলোকেও আমরা কিন্তু এই কেস স্টাডির মাধ্যমে অনুধাবন করতে পারি। শিক্ষাক্ষেত্রে আমরা দেখব যখন আমরা ক্লাসে পড়াবো তখন স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন রকম শিক্ষাগত সমস্যা, বিভিন্ন রকম আচরণগত সমস্যা, মানসিক সমস্যা, বিভিন্ন সমস্যা যেগুলো শিক্ষাক্ষেত্রে তাদের বাধা দেয়। তো এই যে সমস্যা সেই সমস্যাগুলোর আমাদের নির্মূল করতে হবে, তবেই কিন্তু তাদের যে আমরা শিক্ষাটা দেব সেটা কিন্তু সফল হবে। তো এই সমস্যা নির্মূল করতে গেলে প্রথমে আমাদের তার যে কারণ, সমস্যার পেছনে কি কারণ রয়েছে বা কোনো নির্দিষ্ট ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। আর এই খোঁজার জন্যই আমাদের কিন্তু কেস স্টাডি করতে হবে অনেক সময়ই। এই কেস স্টাডি মাধ্যমে আমরা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা যেমন তাদের আচরণগত কোনো সমস্যা বা আমরা দেখি অনেক সময় স্টুডেন্টরা বিদ্যালয় পলায়নের প্রবৃত্তি দেখা যায়, কোনো শিক্ষার্থীদের মতো অপসংহতিমূলক আচরণ দেখা যায়, কোনো শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতার একটা লক্ষণ আমরা দেখতে পাই। তো এগুলোর পিছনে কি কারণ রয়েছে সেই কারণগুলোকে আমাদের নির্মূল করতে হবে। আর এই কারণগুলো জানার জন্য এবং তার প্রতিকার কি সম্ভব সেগুলোকে জানার জন্য কিন্তু কেস স্টাডি করতে হবে। তো কেস স্টাডি কতগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। তো এখানে আমরা এখন দেখে নেব কেস স্টাডির বিভিন্ন ধাপ বা স্টেপস অফ কেস স্টাডি। কেস স্টাডির কতগুলি ধাপ রয়েছে, যেমন প্রথম ধাপটিকে বলা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রবলেম, সমস্যা ও তার বর্তমান অবস্থা সম্পর্কে চিহ্নিতকরণ। তো যে কোনো বিষয়ে কেস স্টাডি করতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন একটি নির্দিষ্ট সমস্যা। অনেক সমস্যা রয়েছে, সবগুলোকে একসাথে কিন্তু আমরা কেস স্টাডি করতে পারবো না। কোনো পার্টিকুলার একটি সমস্যা, যেমন আমরা শিক্ষার্থীদের অপরাধ প্রবণতার কারণ এবং তার প্রতিকার নির্ণয় করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের সেই নির্দিষ্ট শিক্ষার্থীর উপর আমরা অপরাধ প্রবণতার কারণ নির্ণয় করতে পারি বা আমরা কোনো একদল শিক্ষার্থীর অপরাধ প্রবণতার কারণগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি এবং সেই নির্দিষ্ট
যে সমস্যা, সেই সমস্যাটি নিয়ে প্রথমেই আমাদের কি করতে হবে? বিস্তারিতভাবে অধ্যয়ন করতে হবে। আমরা যে বিষয়টাকে আবিষ্কার করতে যাচ্ছি, যে বিষয়টা অনুধাবন করতে যাচ্ছি, সেই বিষয়টা নিয়ে আমাদের আগে পড়াশোনা করতে হবে। সেইজন্য আমাদের একটি বিস্তারিত অধ্যয়ন প্রয়োজন এই স্তরে। তো ১ম স্তরটি হচ্ছে ডিটারমিনেশন অফ প্রবলেম, যেখানে আমরা কোন একটি সমস্যাকে চিহ্নিত করব এবং সেই সমস্যা নিয়ে পড়াশোনার মাধ্যমে আমাদের যে ধারণা, সেই ধারণাকে স্পষ্ট করব। এটি ছিল কেস স্টাডির ১ম স্তর। কেস স্টাডির ২য় স্তরে আমরা দেখব কালেকশন অফ ডেটা। অর্থাৎ যেকোনো কাজ করতে গেলে, যেকোনো গবেষণামূলক অনুসন্ধান করতে গেলে আমাদের কি প্রয়োজন? তথ্য প্রয়োজন। এই স্তরে এসে আমাদের কি করতে হবে? সেই নির্দিষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে, সেই নির্দিষ্ট সমস্যার জন্য বিচারকরণের জন্য আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ কোন সোর্স থেকে করতে হবে, কোন প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করতে হবে, সমস্ত বিষয় সম্পর্কে এই স্তরে এসে একজন গবেষক বা একজন শিক্ষক কি করবেন? সিদ্ধান্ত নেবেন। তথ্য সংগ্রহের জন্য একজন গবেষক কি করতে পারেন? অবজারভেশনের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন, সাক্ষাৎকার বা ইন্টারভিউ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন বা প্রশ্নগুচ্ছ বা কোয়েশ্চেনিয়ার প্রয়োগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন। এইভাবে গবেষক তথ্য সংগ্রহ করবেন এবং সেই নির্দিষ্ট সমস্যা, যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে ধরুন আমরা অপরাধ প্রবণতার কারণ নির্ণয় করব এবং তার প্রতিকারগুলো নির্ণয় করব। তাহলে অপরাধ প্রবণতার উপর আমরা নির্দিষ্ট শিক্ষার্থীর সাক্ষাৎকার নিতে পারি বা অপরাধ প্রবণতার উপর আমরা একটি প্রশ্নপত্র তৈরি করতে পারি। সেই প্রশ্নপত্রের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং তথ্য সংগ্রহ করার ক্ষেত্রেও আমরা বিভিন্ন উৎস থেকে তথ্যগুলো সংগ্রহ করব। যেমন আমরা অপরাধ প্রবণতার কারণ নির্ণয়নের জন্য আমরা স্কুলের শিক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব, পরিবারের পিতামাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করব এবং সহপাঠীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এবং এই ৩টি উৎসের যে প্রাপ্ত তথ্য, তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা শিক্ষার্থীদের বা কোনো একজন নির্দিষ্ট শিক্ষার্থীর অপরাধ প্রবণতার পেছনে কি কারণ রয়েছে এবং তার প্রতিকার কি হতে পারে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। থার্ড স্টেজ, অ্যানালাইসিস অফ ডেটা। তো এই স্তরে আমাদের প্রাপ্ত তথ্যগুলোকে যাচাইকরণ বা বিশ্লেষণ করতে হবে এবং কিভাবে বিশ্লেষণ করব? আমরা প্রাপ্ত তথ্যগুলোকে মিলিয়ে দেখব বিভিন্ন উৎস থেকে যে প্রাপ্ত তথ্য, তার মধ্যে কি সিমিলারিটি রয়েছে, কি ডিসসিমিলারিটি রয়েছে, সেগুলোকে যাচাইকরণের মাধ্যমে এবং সেগুলো সম্পর্কে কোডিং ডিকোডিং এর মাধ্যমে কিন্তু আমরা তথ্যকে বিশ্লেষণ করব। কিভাবে কোডিং করব? আমরা বিভিন্ন তথ্যের মধ্যে মিল রয়েছে, যদি দেখি যে ৩টে উৎসের মধ্যে, যেমন পরিবারের পিতামাতা, বিদ্যালয়ের শিক্ষক এবং সহপাঠী, ৩ জায়গা থেকেই আমরা অপরাধ প্রবণতার কোনো একটি কারণ দেখতে পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে আমরা সেই ৩ জায়গার যে মিল, সেই ৩ জায়গার উৎসের বা তথ্যের মধ্যে যে মিল, সেই মিলের উপর ভিত্তি করে আমরা সেই নির্দিষ্ট কারণটিকে কিন্তু আমরা অপরাধ প্রবণতার কারণ হিসেবে চিহ্নিত করতে পারবো। এইভাবে সম্পূর্ণ তথ্যগুলোকে আমাদের কি করতে হবে? একে একে এখানে যাচাইকরণ বা বিচারকরণ করে দেখতে হবে যে কোনটি প্রকৃতপক্ষে অপরাধ প্রবণতার কারণ। আমরা যেকোনো সমস্যার ক্ষেত্রেই এই একইভাবে কিন্তু তথ্যকে বিশ্লেষণ করতে পারবো। ফোর্থ স্টেজ, যেটাকে বলা হচ্ছে রিমেডিয়াল মেজার্স। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সেই নির্দিষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে সেই সমস্যার যে কারণ রয়েছে, সেই কারণগুলোকে কিভাবে দূর করা যায়, সেই কারণগুলো দূর করার বা প্রতিকারের কি ব্যবস্থা গ্রহণ করা যায়, সে সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ প্রদান করতে হবে। যেমন অপরাধ প্রবণতা যদি একটি সমস্যা হয় এবং এই সমস্যার পেছনে যদি আমরা দেখি যে পারিবারিক বিশৃঙ্খলা একটি কারণ, তাহলে এই পারিবারিক বিশৃঙ্খলা কিভাবে দূর করা যাবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া যেতে পারে পিতামাতাকে। বা অপরাধ প্রবণতার পেছনে যদি বিদ্যালয় ঘটিত কোনো কারণ থাকে, যে কোনো একটি শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষকদের ভয় করছে, তার মধ্যে অ্যাংজাইটি, ফিয়ার, ফোবিয়া এগুলো কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যালয়ের শিক্ষকদেরকেও কিন্তু উপযুক্ত পরামর্শ প্রদানের মাধ্যমে বা শিক্ষার্থীকে উপযুক্ত নির্দেশনা প্রদানের মাধ্যমে সেই বিষয়গুলোকে কিন্তু আমরা দূর করতে পারি। এইভাবে প্রতিকারমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। সবশেষে ফিফথ স্টেজ, যেটাকে বলা হচ্ছে ফলো আপ। কেস স্টাডির সবচেয়ে শেষ স্তর বলা হচ্ছে ফলো আপ। এখানে আমরা যে রিমেডিয়াল মেজার্স গুলো নির্ণয় করলাম, সেগুলো প্রয়োগ করার ফলে শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কতটা দূর হয়েছে বা কতটা দূর হয়নি সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে যদি সমস্যাগুলো দূর না হয়, তাহলে পরবর্তীতে আবার বিস্তারিত কেস স্টাডি কিন্তু করা যেতে পারে সেই সমস্যার উপর। তো এইভাবে সম্পূর্ণ কেস স্টাডি প্রক্রিয়াটি আমাদের
সম্পূর্ণ করতে হবে। এবার আমরা দেখে নেব অ্যাডভান্টেজেস অফ কেস স্টাডি। কেস স্টাডির কি কি সুবিধা রয়েছে। তো কেস স্টাডির প্রধান প্রধান যে সুবিধাগুলো, তার মধ্যে প্রথমটি হচ্ছে গভীর অনুসন্ধান। আমরা আগেই বলেছি যে কেস স্টাডি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি সমস্যা, কোনো একটি ঘটনা বা কোনো একটি বিষয় সম্পর্কে আমরা ডেপথ স্টাডি করতে পারি। সেই বিষয়টার পিছনে কি কি কারণ রয়েছে, সেই বিষয়টি কিভাবে সমাধান করা যায়, সেই সমস্যাটি প্রকৃতপক্ষে কি অবস্থায় রয়েছে, সমস্ত দিকগুলি সম্পর্কে আমরা একটি গভীর অনুসন্ধান কিন্তু কেস স্টাডির মাধ্যমে করতে পারি। দ্বিতীয় যে সুবিধা, কেস স্টাডির মাধ্যমে সমস্যার কারণগুলোকে চিহ্নিত করা যায়। কেস স্টাডি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি সমস্যার পেছনে কি কি কারণ রয়েছে, সেই কারণগুলোকে আমরা অনুসন্ধান করতে পারি এবং এর ফলে আমরা সেই কারণগুলোকে কিভাবে দূর করা যায় এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সম্পূর্ণ যে অন্তর্ভুক্তি, সেটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সে সম্পর্কে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। পরবর্তী সুবিধা, সমস্যার সমাধান নির্ণয়। অর্থাৎ কেস স্টাডির মাধ্যমে আমরা শুধুমাত্র কারণ অনুসন্ধান করেই করার মধ্যেই সীমিত থাকি না, এবং সেই কারণগুলোকে দূর করে কিভাবে সমস্যার সমাধান ঘটানো যায়, কিভাবে রিমেডিয়াল মেজার্স গুলো গ্রহণ করা যায়, সেই সম্পর্কেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। পরবর্তী কেস স্টাডির সুবিধা, অন্তর্দৃষ্টি গঠন। এখানে গবেষক বা শিক্ষকের কেস স্টাডির মাধ্যমে কোনো একটি সমস্যার বা শিক্ষার্থীদের মধ্যে কি অবস্থায় রয়েছে, সেই সমস্যার পিছনে কি কারণ রয়েছে এবং তার কি কি সমাধান হতে পারে, সম্পূর্ণ বিষয় সম্পর্কে একটি গঠনমূলক চিন্তাধারা তৈরি করতে সাহায্য করে কেস স্টাডি। সুতরাং কেস স্টাডির মাধ্যমে কোনো একটি বিষয়, কোনো একটি ঘটনা সম্পর্কে শিক্ষকের সামগ্রিক অন্তর্দৃষ্টি গঠন হয়। এবার আমরা দেখে নেব কেস স্টাডির ডিসঅ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজেস অফ কেস স্টাডি। কেস স্টাডির কি কি অসুবিধা রয়েছে। তো কেস স্টাডির ক্ষেত্রে কতগুলি আমাদের সীমাবদ্ধতা বা অসুবিধা সম্মুখীন হতে হয়। যেমন, কেস স্টাডি একটি সময় সাপেক্ষ বিষয়। শিক্ষাক্ষেত্রে এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো সমাধান করার জন্য বা সেগুলো সম্পর্কে বিস্তারিত অধ্যয়নের জন্য কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তো এইভাবে যদি প্রতিটি সমস্যাকে আমরা নির্মূল করতে চাই তাহলে প্রচুর সময়ের প্রয়োজন, যা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা যায় না। এছাড়া কেস স্টাডির জন্য প্রতিটি ধাপ কিন্তু সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে হয়। যেমন, সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, রিমেডিয়াল মেজার্স গ্রহণ, ফলো আপ, এর জন্য কিন্তু পর্যাপ্ত সময়ের প্রয়োজন। তো এইভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর ক্ষেত্রে যদি আমরা সমস্যা নির্মূল করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় প্রয়োজন, যেটা কেস স্টাডির একটি লিমিটেশনস বা ডিসঅ্যাডভান্টেজেস বলা যেতে পারে। কেস স্টাডির আরো একটি ডিসঅ্যাডভান্টেজ হলো, এক্ষেত্রে গবেষককে অভিজ্ঞ হতে হয়। কেস স্টাডি পরিচালনা করার জন্য গবেষক বা শিক্ষককে মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হয়। কিভাবে তাদের মনোযোগ আকর্ষণ করা যায়, তাদের মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, সেই সমস্ত বিষয়ে কিন্তু গবেষককে অভিজ্ঞ হতে হয়। এই জন্য তাদের মনোবিজ্ঞানের ধারণা থাকা প্রয়োজন। কিন্তু শিক্ষাক্ষেত্রে সাধারণত এই ধরনের শিক্ষক সবসময় পাওয়া সম্ভব হয় না, যা কেস স্টাডির একটি সীমাবদ্ধতা। কেস স্টাডির জন্য আমাদের অতীত সম্পর্কে তথ্যের প্রয়োজন হয়, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে দেখি যে অতীত সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো সঠিকভাবে পাওয়া যায় না। বিভিন্ন উৎস থেকে যে তথ্যগুলো আমরা গ্রহণ করি, যেমন অ্যানেকডোটাল রেকর্ড কার্ড, কিউমুলেটিভ রেকর্ড কার্ড ইত্যাদির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের যে অ্যানেকডোটাল রেকর্ড কার্ড, সেক্ষেত্রে বা কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে অতীত সম্পর্কে বা সেই নির্দিষ্ট সমস্যা সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে না। ফলে তথ্যের অভাবে কিন্তু সঠিক যে সিদ্ধান্ত গ্রহণ করা বা কারণ অনুসন্ধান করা বা তাদের প্রতিকার করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। ধন্যবাদ সকলকে। এর পরবর্তী ক্লাসে আমরা কেস স্টাডির কিভাবে করতে হয়, কোন একটি সমস্যা নিয়ে, বা কিভাবে প্রতিটি ধাপ অনুসরণ করে একটি প্র্যাকটিকাম লিখতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব।